Are you ready? मस्ती 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 होते मस्ती 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 हाशो सेटे मस्ती है मस्ती 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 होते मस्ती 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 हाशो सेटे मस्ती ওকে ওকে আজকে আজকে এত আনন্দ কেন আজকে একজন বিশেষ মানুষের জন্মদিন কার আগেই বলবো না কিন্তু সবাই চিৎকার করে বলো শুভ জন্মদিন আমাদেরকে দাওয়াত দিয়েছে আমাদেরকে এত কিছু খাইয়েছে মানে আজকে ভরপুর খাওয়া দাওয়া হবে আপনাদেরকেও খাওয়াবো কিন্তু তার আগে মাস্তি হবে সবাই একটু ওইখানটায় গিয়ে আনন্দ করতে করতে গিয়ে বসে পড়েন ওকে আজকে জন্মদিনের পার্টিতে আমরা ফুল মাস্তি করব বলে রাখি আজকে কার জন্মদিন বলবো বলবো কার কার জন্মদিন আজকে আজকে একজন মহান মানুষের জন্মদিন এবং সেই মহান মানুষটি আর কেউ না সেই মহান মানুষটি হচ্ছে আজকে আলবার্ট আইনস্টাইনের জন্মদিন ওকে আচ্ছা আজকে আইনস্টাইনের জন্মদিন আমরা পালন করছি কারণ কি আমরা তো বুদ্ধির ওই লেভেলেই থাকি নাকি হ্যাঁ হ্যাঁ আরো একজন স্পেশাল মানুষের জন্মদিন আজকে সেটাকে এখনই বলবো হ্যাঁ হ্যাঁ এখনই বিচারকরা কি আপনারা রাজি এখনই বলবো কিনা স্বপ্ন পরে এখনই বলবো কিনা এখনই বলতে চাই না একটু থাক কার জন্মদিন আমরা একটু সাসপেন্স রাখতে চাই কিন্তু তার আগে বলতে চাই এই যে আমরা বলি জন্মদিন হ্যাপি বার্থডে কেন হ্যাপি বার্থডে কেন জন্মদিন এটা বলতে হবে প্রথমে বলবে আমাদের প্রিয় নায়ক আমিন খান কেন জন্মদিন বলা হয় এই দিনটিতে জন্মগ্রহণ করেছিল এই জন্য জন্মদিন বলা হয় কেন জন্ম রাত নয় কেন সেটাই প্রশ্ন আসলে ওই হিসাবে 24 ঘন্টাকে দিন ধরা হয় আর কি ওকে সেটা হিসেবে কেন জন্মদিন তুষার ভাই আমি বলতে পারবো না বললে তুই কি বলবি আল্লাহ আচ্ছা স্বপ্ন ভাইয়া বলুক জন্মদিন কেন আসলেই জানি না আমি বলছি এটা বলা হয় জন্মদিনের কারণ হচ্ছে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে ঘর আলোকিত করে তখন আর অন্ধকার থাকে না এই কারণে বলে জন্মদিন ওকে আমরা জন্মদিন উপলক্ষে আজকে কেক কাটবো কিন্তু বলতে হবে যে কেন জন্মদিনে কেক কাটা কেন কাটা হয় বলেন কেন কাটা হয় জন্মদিনে কেক কাটা হয় কারণ কেক না কাটলে আপনি তো খেতে পারবেন না খাওয়ার জন্যই কেক কাটা হয় ওকে এবার আপনাদের জন্য দাদা কেন জন্মদিনে মোমবাতি জ্বালানো হয় এইটা বলতে পারবেন না এটা সায়েন্স লাগবে জানতে সায়েন্স লাগবে না এটা হচ্ছে জানি কিন্তু বলবো না ওকে আমি বলে দিচ্ছি সব কিছু ঘেটে অনেক রিসার্চ করতে হয়েছে বিজ্ঞানীর লেভেলে আমাদের ব্রেন বলে দিচ্ছি জন্মদিনে মোমবাতি জ্বালানো হয় নেভানোর জন্য কোন লেভেলে ওকে 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 সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি মার্সেল প্রেজেন্টস হার্শো সিজন 7 আমাদের প্রিয় অভিনেতা রয়েছেন তুষার খান প্রিয় অভিনেত্রী আমাদের প্রিয় মানুষ রয়েছে শবনম ফারিয়া আর রয়েছে স্বপ্নের নায়ক প্রিয় নায়ক আমিন খান আজকে দাওয়াতে আমাদের গ্রুমাররা দাওয়াত পেয়েছে ভরপুর খাওয়া দাওয়া হবে আমাদের মেন্টরদের জন্য জোরে হাততালি হোক রাবার ব্যান্ডের সঙ্গে আমি আবু হেনা রনি আমার জন্য জোরে হাততালি বলে রাখি যে আজকে যে হবে এপিসোড উইনার মার্সেলের পক্ষ থেকে তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার
প্রত্যেকে উঠে গেছে, চতুর্থ রাউন্ডে আছে। চতুর্থ রাউন্ডে প্রত্যেকে একবার করে সুযোগ পাবে এবং তারপর ফলাফল প্রকাশের পর পঞ্চম রাউন্ডে পৌঁছে যাবে তারা। আজকে জন্মদিনের পার্টিতে ভরপুর আনন্দ করতে আমাদের খুব সুন্দর পোশাক দিয়ে সাজিয়েছে এলিট লাইফস্টাইলের জন্য হাততালি, 12 ক্লথিং এর জন্য হাততালি, টাসেলের জন্য হাততালি, তুষার ভাইকে বিগ সাইজের জন্য বিগ শট একটা হাততালি। ওকে, প্রথম পারফর্মারকে ডাকার আগে একটু জাস্ট বলতে চাই, আমিন ভাই, এখন জন্মদিন কিভাবে সেলিব্রেট করা হয়? নিজে মনে রাখেন নাকি ভক্তরা মনে রাখে, বা কিভাবে সেলিব্রেট করে? আমারটা বেশি মনে রাখে আমার ওয়াইফ আর আমার বাচ্চারা। ওকে, এবার বলেন ভাবির জন্মদিন কবে? ভাবি দেখছে, ভাবি দেখেন কিভাবে মনে করার চেষ্টা করে। 28 অক্টোবর। শবনম ফারিয়া, আপনার জন্মদিন কিভাবে সেলিব্রেট করা হয় একটু জানতে চাই। আমার জন্মদিন আসলে, আমি যেহেতু বাসার সবার ছোট, হ্যাঁ। সো আমার জন্মদিন আসলে এখনো বাচ্চাদের জন্মদিন যেভাবে সেলিব্রেট করা হবে করা হয় ওইভাবে, ওই ছোট বাচ্চাটার মতো একদমই ওরকম। আমার তো এখন নিস অ্যান্ড নেফিউ অনেকগুলো, সো ওরা আসে, আমার ফ্রেন্ডরা আসে। ইনফ্যাক্ট মজার ব্যাপার হচ্ছে রাত 12টার সময় আমি সবসময় সাজগোজ করে রেডি থাকি, কারণ আমি জানি কেউ না কেউ আমাকে সারপ্রাইজ দিবেই। সো অনেকে থাকে না বাসার জামা পরে থাকে না, আমি মেকআপ টেকআপ করে সুন্দর জামা পরে রেডি থাকি। ওকে, তুষার ভাই, আপনার জন্মদিন সেলিব্রেট করা হয়? আমার জন্মদিন মোটামুটি সারা পৃথিবীতে সেলিব্রেট করা হয়। সারা পৃথিবীতে? 25শে বৈশাখ। প্রথম পারফর্মারকে ডেকে নিয়ে আমরা এই জন্মদিনের পার্টিকে আরো জমজমাট করতে চাই। এখানে আন্তর্জাতিক পারফর্মার কিন্তু আসছে পাশের দেশ থেকে সৈয়দ রিদওয়ান হোসেন বিপ্রো। ওপর থেকে চট করে চলে আসলাম। ভাবছেন যে স্যান্ডেলটা কেন এভাবে নিয়ে এসছি, পরে যদি হাঁটি ক্ষয় হয়ে যেতে পারে। সেদিন আমি রাস্তায় হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ করে একজন ভিখারি আমাকে চেয়ে বসলো, দাদা 10টা টাকা দিন। আমি পকেট দিয়ে কচকচা একটা 100 টাকার নোট বের করলাম। নোটটা বের করে বললাম 50 টাকা ভাঙতি দাও তো। তো সে 50 টাকা খুশি মনে বের করলো। বের করতে আমি 100 টাকা ঢুকে বললাম, আগে এটা খরচা কর। তো হেডে আরেকটু সামনে যাচ্ছি, মিষ্টির দোকান। মিষ্টির দোকানে ঢুকে আমি জিজ্ঞেস করলাম, দাদা এই গরম গরম জিলাপি দাদা কত করে? বললো, দাদা 1 কেজি 500 টাকা। দাদা 1 কেজি? আমি বললাম, দাদা 1 কেজি কে খায়? 1 পিস দাদা, 1 পিস কত করে? তো বললো, দাদা 10 টাকা। আমি পকেট থেকে 5 টাকা বের করে বললাম, দাদা 5 টাকা দিচ্ছি, 2.5 প্যাচ দিয়ে দিন। তো আরও হেঁটে আগাচ্ছিলাম, এমন সময় দেখি রনি দাদা বাইসাইকেল করে আসছে। বাইসাইকেলের সাথে আমার টক্কর লেগে গেল, রনি দাদার লুঙ্গি ছিঁড়ে গেল। রনি দাদা বললো সাথে সাথে, দাদা আমার লুঙ্গি ছিঁড়ে গেছে, এটার জন্য তোমার টাকা দিতে হবে। আমার দাদা অ্যাক্সিডেন্ট হয়েছে, মাফ করে দিন। মাফ করলো না আমাকে, বললো দাদা 200 টাকা দিতেই হবে। তো কি আর করবো, বাইরে থেকে এসছে, আমি 200 টাকা দিয়ে দিয়েছি। তারপর দেখি লুঙ্গি গুছিয়ে চলে যাচ্ছে। আমি, ও দাদা দাঁড়ান, লুঙ্গিটা দিয়ে যান, 200 টাকা দিয়েছি লুঙ্গি। তাহলে দাদা লুঙ্গি দিয়ে দিলে আমি কি করে বাসায় যাব? আমি টান দিয়ে লুঙ্গিটা ধরে বললাম, দাদা এই লুঙ্গি কিন্তু এখন আমার, এখন যদি লুঙ্গি চাই 500 টাকা দিতে হবে। আমি হেঁটে আরও সামনে গেলাম, তো দেখালো আমার আমিন দাদার সাথে। আমিন দাদা চায়ের দোকান থেকে একটা সিগারেট কিনছিল। আমি এগিয়ে গিয়ে বললাম, দাদা 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 আমার কাছে লাইটার আছে, দিন আমি ধরিয়ে দিই। তা আমি সিগারেটটা নিয়ে ধরালাম, ধরে, তো দাদা কোথায় যাচ্ছেন? দাদা এখান থেকে কতদূর? দাদা একা একাই যাবেন? দাদা তুষার দাদাকে নিয়ে যান, লম্বা রাস্তা, গল্প করতে ভালো হবে। দাদা হাত পুড়ে গেছে। শবনম দিদি, একটি গ্লাসে যদি অর্ধেক পানি থাকে তাহলে অপটিমিস্টিক মানুষ বলবে হাফ গ্লাস ফুল। হ্যাঁ তুষার দাদা, একটা গ্লাসে যদি হাফ গ্লাস পানি থাকে তখন নেগেটিভ মানুষ কি বলবে? হাফ গ্লাস এমটি। কিন্তু আমিনদা, আমাদের তুষার দাদা যদি দেখে একটি গ্লাসে হাফ গ্লাস পানি আছে, বলবে দাদা 90 ml ঢেলে দিবেন। তো আমি বাংলাদেশে এসছি,
প্রথমেই চলে গেলাম আমাদের জাহাঙ্গীর দাদার বাসায়। আচ্ছা, ভুল যায়। বাসায় গিয়ে আমি নক করছি, কেউ খোলে না। আমি বেল দিচ্ছি, কেউ খোলে না। তারপর জোরে জোরে বাড়ি মারলাম দরজায়, কেউ খুললো না। তারপর একটু বুদ্ধি খাটালাম, জোরে চিল্লালাম, ও জাহাঙ্গীর দাদা খেয়ে এসেছি তো, সাথে সাথে খুলে গেল। জাহাঙ্গীর দাদা বললো তোমাকে দেশ ঘোরাচ্ছি। ঘোরার কথা বলে আমাকে নিয়ে আসলো হাঁসর সেটে। তো সেটে এসে বললো কিছু খাও এবং পেট ভরে খেয়ে যাবে। আমি বসলাম খেতে, দেখলাম ভাত আর ডাল। বললাম দাদা তরকারি কোথায়? বলে সামনে দেখো ছবি লাগানো আছে। ছবি দেখছি পুঁই শাক, বেগুন ভাজি, উচ্ছে ভাজি। বললাম দাদা ছবি যখন লাগাচ্ছ একটু দিতে মাটন কারি, হ্যাঁ সর্ষে ইলিশ, চিকেন বাটার। দাদা বলছে পাগল নাকি, এই যে এখন এটা দিয়েছি এটাতেই যা খায়, আর এগুলো দিলে সব খেয়ে শেষ করে দিবে। সেদিন বাড়িতে ঢুকছি, হঠাৎ দেখি আমার বউ দুধে বিষ মিশাচ্ছে। হ্যাঁ, আমি বললাম এ কি করছো? সে চিল্লিয়ে উঠলো, তোমার সাথে আমি সংসার করব না, তুমি একটা নাম্বার 1 কৃপণ, আমি মারা যাবো কিন্তু তোমার সাথে থাকবো না। আমি ঠান্ডা করলাম যে না ঠিক আছে তুমি মরে যাবে ঠিক আছে, হ্যাঁ বিষটা তো ডিরেক্ট খেলেও পারতে, দুধটা নষ্ট করলে কেন? খারাপ প্যান্ট নিয়ে গেছি টেলারের কাছে। টেলারকে দিলাম, বললাম সেলাই করে দে। সেলাই করে দিল। তারপর জিজ্ঞেস করলাম কত হয়েছে? বললো দাদা 50 টাকা। আমি সেই চকচকে 100 টাকার নোট বের করে দিলাম। টেলার বেশি খুশি হয়ে গেল, বললো দাদা 50 চেয়েছি 100 দিয়ে দিলে। আরে 100 দেয়নি বাবা, তুই যে দাম বলেছিস শুনে প্যান্ট আবার ফেটে গেছে। আমি বলবো দাদাকে দারুণ লাগছে। একবার চেনার উপায় নাই, কথা বলার ধরন সে তো আমরা জানি একেবারে সলিড, এবং কেউ আইডেন্টিফাই করতে পারবে না যে এই বস কোথাকার। ওকে, দাদার পারফরমেন্স কেমন লাগলো? ইয়াস বিপ্র, খুব ভালো ছিল আজকে। তুমি আগের দিন যেটা প্রবলেম ছিল সেটা ওভারকাম করেছো, অনেক সুন্দর লেগেছে, একদম ভরা ছিল। টোটাল টাইমটাই তুমি পুরো ক্যারেক্টারের মধ্যে ছিলে, এটাই মজা লেগেছে, অনেক সুন্দর, এনজয় করেছি। থ্যাংক ইউ। ওকে, শবনম ফারিয়া, বাহ অসাধারণ। Vipra, I'm so proud of you. It was wonderful performance. এই অ্যাকসেন্টটা কন্টিনিউ করা খুব কঠিন। আমি অভিনয় করি, আমাকে বিভিন্ন এলাকার অ্যাকসেন্ট শিখতে হয়, কখনো পুরান ঢাকা, কখনো খুলনা। আমার খুব কষ্ট হয় পুরো নাটক জুড়ে ওই একটা অ্যাকসেন্ট কন্টিনিউ করতে। তুমি জাস্ট 1 সেকেন্ডের জন্য এটা ছাড়োনি। খুব ভালো, খুব ভালো। এবং অদ্ভুতভাবে একেবারে আমাদের জাহাঙ্গীর ভাইকে নিয়ে যা যা বলা, মানে পুরা সলিড, মানে এত 100% মিল, মানে যদি খালি গেটে যে বলেন আমি খেয়ে এসছি দরজা খুলে যাবে। তুষার খান। বিপ্রদা লাগছে বেশ, লাগছে বেশ, খুব সুন্দর, একেবারেই পুরা আলাদা বিপ্রকে দেখছি। অনেক ভালো পারফরমেন্স ছিল, ক্যারেক্টারের মধ্যে ছিলে। এবং ফারিয়া যেটা বললো, আর বিশেষ করে তুমি তো ঢাকার ছিলে, তার জন্য একেবারে ওই পারের ভাষাটা একটু রপ্ত করা একটু ডিফিকাল্ট, বাট তুমি সেটা খুব সুন্দরভাবে করেছো, পারফরমেন্স খুব ভালো ছিল। ওকে, হ্যাঁ ভাষা না হয় রপ্ত হলো, কিন্তু এইসব এই পোশাক, এই গেট আপ টেট আপ, এটা কি কিভাবে কালেক্ট করা হলো সেটা একটু জানতে চাই। তো সাউন্ড দাদার কাছ থেকে নিয়ে ঠিক আছে, দারুণ লাগছে, দারুণ লাগছে, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ দাদা। ওকে দাদা, ওকে একটু বলে রাখি, ফাইট তাহলে 2 দেশের মধ্যে হচ্ছে কিন্তু, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ শুধু আমরাই খালি যাব, আসবেন না তা তো হবে না। আমরা আনতে পারিনি দেখে নিজেরাই ওরকম সেজে দাঁড়িয়ে যাচ্ছে। ওকে, সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে এই চট করে ঢুকে পড়াটা। ওকে, ওয়েলকাম ওয়েলকাম, আসুন না, আমাদের দরজা সবার জন্যই খোলা আছে। থ্যাংক ইউ। ওকে, বুঝতেই পারছি যে আজকে জমজমাট হতে চলেছে, কারণ আজকে তো স্পেশাল ডে।
আজকে একজন মহান মানুষের জন্মদিন। কার জন্মদিন সেটা এখনো বলা বাকি। আমরা পার্টি আস্তে আস্তে একটু জমুক না, আরও লোকজন আসুক। সবাই না আসলে কেবল তো কলির সন্ধ্যা, আস্তে আস্তে জমবে এবং আস্তে আস্তে আমরা পার্টি সেলিব্রেট করবো। আজকে স্পেশাল দিন। স্পেশাল দিনটা কি? আজকে একটা মহান মানুষের জন্মদিন, কিন্তু তার বাইরেও আজকে আরও একটি বিশেষ দিন, সেটা হচ্ছে আজকে পাই দিবস। পাই, হ্যাঁ পাই, এই যে এই পাইটা আছে না, পাই। তবে আমাদের কাছে এই দিবসটা সেলিব্রেট করবার জন্যই, কারণ জাহাঙ্গীর ভাই আমরা যা যা পাই, আমরা মার্সেল থেকে অনেক কিছু পাই। মার্সেলের জন্য হাততালি। এই যে আমরা যা যা পাই, একই সাথে দেশে আন্তর্জাতিকভাবে এটা পাই দিবস, কিন্তু বাংলাদেশে এটা কি দিবস? কি অদ্ভুতভাবে মিল। আজকে ভোক্তা অধিকার দিবস। আমাদের হাসো যারা ভক্ত, তাদের জন্য একটা জোরে হাততালি হোক। মানে ভোক্তা আমাদের, তো আমরা ভোক্তা, কিন্তু আমাদের অধিকার নাই। আমরা খালি পাই 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 করে জাহাঙ্গীর ভাইকে একদিন হিসাব দিতেই হবে। কিন্তু তার আগে এবার একজনকে তো ডেকে নেবার পালা, এই জন্মদিনের পার্টিকে আরো সেলিব্রেট করবার জন্য। এবার আসছে নোয়াখালী সোনাইমুড়ি থেকে আবিদ হাসান নীরব। না প্লিজ মেন্টর প্লিজ, আমার মনটা খুব খারাপ। কেন? ওই দিন আমার বাসায় আগুন লাগছিল। তো কাহিনী বলতেছি শুনেন। ওই পুরো দিনটাই আমার খুব খারাপ কাটছিল। আমার সকাল 10টার সময় কলেজ, সকাল 8টায় আম্মু ডাক দিল, আমি উঠলাম না। 8:30টায় আবার ডাক দিল, আমি উঠলাম না। ঘড়িতে অ্যালার্ম সেট করে দিলাম 10টার সময়। তো ওই দিনই প্রথম অ্যালার্মের ঘড়ি আমার ঘুম ভাঙাতে পারছে। অ্যালার্মের ঘড়ি সাউন্ডে নামও আমার মুখে মেরে দিচ্ছিল। তো এরপর ঘড়িটা হাতে নিলাম, হাতে নিয়ে দেখছি ঘড়ি আর আমার দুইটারই সেম অবস্থা, দুইটারই 12টা বাজতেছে। তো আমি তাড়াহুড়া করে রেডি হয়ে কলেজের জন্য বেরিয়ে পড়লাম। পকেটে হাত দিয়ে দেখি 30 টাকা আছে। তো আমার বাসা থেকে কলেজে রিক্সা ভাড়া 30 টাকাই। আমি রিক্সার জন্য রাস্তায় হাঁটতেছি, রাস্তার পাশে থুতু ফেললাম। হঠাৎ রনি ভাই এসে গেছে, এসে বলতেছে আমাকে 10 টাকা দে। বললাম কেন ভাই? বলতেছে রাস্তায় থুতু ফেলছিস, তুই আমাকে 10 টাকা দিবি না? বললাম ভাই এটা আবার কেমন আইন? বলতেছে এটা নতুন আইন, তোকে দিতে হবে। তা আমি ভাই 10 টাকা দিয়ে দিছি। ভাবলাম ঘুম থেকে একটু লেটে উঠছি, হয়তো এই সময় নতুন একটা আইন পাস হয়েছে। তো এরপর আর আমি রিক্সা উঠতে পারলাম না, বাসে উঠলাম। ভাই লোকাল বাস, কি জ্যাম ভাই বাসের মধ্যে। আমি উঠে গেছি, একজনের পেট আর সিটের মাঝখানে আমার ব্যাগটা আটকে গেছে। ব্যাগটা জোরে টান দিলাম, ব্যাগ হাতে আসলো, আমার কোনো যে লাগলো একটা আপুর গায়ে। আপুরে ঠাস করে একটা থাপ্পড় দিল। তো একটু পর আমি বুঝছি না দোষটা তো আমারই, আমার হাত লাগছে। তো আপুটা যে জায়গায় ব্যথা লাগছে ওখানে আমি মুছে দিয়ে সরি বললাম। এরপর লাঠি দিয়ে বাস থেকে নামাই দিচ্ছি। তো যে জায়গায় আমার বাস থেকে নামাই দিছে ওখান থেকে কলেজে হেঁটে যাইতে 15 মিনিটের মতো লাগে, কিন্তু আমি 5 মিনিটের মধ্যে পৌঁছাই গেলাম। তো ওই দিন আমার বিশ্বাস হয়েছে কুকুর আসলে একটা উপকারী প্রাণী। তো ক্লাসে ঢুকতে অনেক লেট, আমি ঢুকে এক জায়গায় বসে পড়লাম। ম্যাম বোর্ডে লেখাচ্ছে, তো আমার কাছে দেখতেছি কলম নাই। পাশে একটা মেয়েকে বললাম এই একটা কলম দে না। মেয়েটা তাকালো না। আরে ভাই একটা কলম দে না। মেয়েটা এমনি করে তাকালো রাগে চোখে। বললাম ভাই একটা কলম দে প্লিজ। এরপর কলমটা দিল। বিশ্বাস করেন শাবনাম আপু, আমি হাতে দিতে বলছিলাম। তো একটু পর টিফিন ব্রেক দিল, পকেটে আছে 20 টাকা। তো একটা চায়ের দোকানে গেলাম কিছু খাওয়ার জন্য। গেল আঙ্কেল 1 কাপ চা দিবেন আর একটা বিস্কিট দিবেন, চাটা বেশি করে দিবেন। উনি একটা 1 টাইম কাপে 1 কাপ চা দিল আর একটা বড় বেলা বিস্কুট দিল। ভাই আমার দেখেই মাথা খারাপ। ভাই চায়ের কাপ একটু বিস্কুটের দূর। বললাম আঙ্কেল এদিকে আসেন, এই নেন কাপ, এই নেন বিস্কুট, আমাকে এখানে ডুবাই খাই দেখান তো। এরপরে বললো না আসলে ঠিক, আচ্ছা সরি আমাকে বিস্কুটটা দাও। আমি আঙ্কেলকে বিস্কুট দিলাম, উনি 1 কামড় খেলো, খেয়ে বললো না এখন ডুববে। আমি কেয়ার করলাম পাশের দোকানে রনি ভাই আমার 10 টাকা দিয়ে চা খাচ্ছে। আমি ভাবলাম এই সুযোগ, এখন যে আমার প্রতিশোধ নিব। আমি গেলাম, গিয়ে রনি ভাইয়ের কাপের মধ্যে থুতু ফেললাম। বললাম ভাই এই নেন আরো 10 টাকা, একটা বন কিনে চুবাই চুবাই খান। ভাই এরপর আবার ক্লাসে গেলাম, গিয়ে দেখতেছি আছে ক্লাস টেস্ট। ভাই আমি সারাদিন কিছু পড়ি না, এখন আবার পরীক্ষা, কি করব ভাই, পরীক্ষা তো দেয়া লাগবে। বসে পড়লাম, পাশে সিটে একটা মেয়ে পড়ছে। তোকে বললাম আপনি আমারটা দেখেন, আমি আপনারটা দেখতেছি। ভাই মেয়েটা কি বুঝলো আমি জানি না, আমার 2 গালে 2টা থাপ্পড়। তো ওই দিন আমার কলেজ এভাবেই শেষ হলো। আমি কলেজ থেকে বাসে যাচ্ছি, হঠাৎ পিছন থেকে আমাকে কে ডাক দিল।
দেখতেছি আমার এক্স। বললাম কি হয়েছে? বলে নীরব তোমাকে একটা কথা বলবো যদি তুমি কিছু মনে না করো। বললাম হ্যাঁ বলো। তুমি না এখনো ঠিক আগের মতোই আছো। বললাম মানে? না তোমার সবার সামনে পিছনে চুলকানের অভ্যাসটা এখনো যায় না। এরপর বাসায় গেলাম, আম্মু তো আমার উপরে এখনো রাগ। কিচেনে গেলাম কিছু খাওয়ার জন্য, দেখছি যে চুলার উপরে বিরিয়ানি। তো বিরিয়ানি হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিছিলাম। অফ করে আম্মুর রুমের সামনে গেলাম, আস্তে আস্তে বললাম আম্মু বিরিয়ানি হয়ে গেছে, আমি চুলাটা অফ করছি। আম্মু ভিতর থেকে বলতেছে তোরে বন্ধ করতে বলছি আমি। কি করব? আমি আমাদের চুলা অন করে আমার রুমে চলে গেছি। তো ওই দিন দুপুরে আর বাসায় কেউ কিছু খেতে পারেনি, বিরিয়ানিটা পুড়ে গেছিল। আমি খাইছিলাম, আমি আবার আম্মুর মাইর খাইছি, মাইর খেয়ে শুয়ে পড়ছি। তো বিকেল একটা ঘুম দিলাম। বিকেলবেলা হঠাৎ আমার গার্লফ্রেন্ডের কল ধরতে ও বলতেছে আমার সাথে তাড়াতাড়ি দেখা করতে, মানে ওর সাথে তাড়াতাড়ি দেখা করতে যাওয়ার জন্য। তো আমিন ভাই আমার গার্লফ্রেন্ডের বাড়ি আবার নোয়াখালীতে, আমি ওর সাথে দেখা করতে গেলাম। বললাম কী হয়েছে? তো বলতেছে নীরব আঙ্গ ওইতো ন। বললাম ওইতো ন মানে? না মানে আঙ্গ বিয়ে ওইতো ন, যা হয়েছে মনে হয় ইয়ানে শেষ। বললাম কেন কি হয়েছে? না একটা জিনিস ভাবি দেখলাম, আঙ্গ ফ্যামিলিতে যাদের বিয়ে হয় সবাই আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হয়, মানে বুঝলাম না। না ভাবি দেখলাম আর আম্মুর লগে আব্বুর বিয়ে হয়েছে, দাদার লগে দাদির বিয়ে হয়েছে, নানার লগে নানির বিয়ে হয়েছে, কিন্তু আর তোর তো কোনো সম্পর্ক নাই, কেমনি বিয়ে হইবে? ভাই আমি অনেক বুঝেলাম, ও আমার কথা বুঝতেই রাজি না। এরপর মন খারাপ করে বাসায় চলে আসছি। বাসায় আসার পর সন্ধ্যায় এক বন্ধুর কল ধরতেই মনে পড়ছে আয় হায় আজকে তো আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে। তো ভাই পকেটে টাকা নেই, আম্মুর কাছে ভয়ে ভয়ে গেলাম, আম্মু আমার টাকা লাগবে। আম্মু বললো কেন? আম্মু আমার জ্যামিতি বক্সে ব্যাটারি শেষ। আম্মু আমার দিকে এইভাবে তাকাই আছে, আমি ভাবছি যা ধরা খাই গেছি। আম্মু বলতেছে এদিকে আয়। আমি গেলাম, টাচ করে একটা থাপ্পড় দিয়ে বলে তোর ওই দিনে না জ্যামিতি বক্সের ব্যাটারির টাকা দিলাম, এত তাড়াতাড়ি ব্যাটারি শেষ? ভাই এরপর যা নিজের কাছে আছে এখানে ওখানে খুঁজে যা টাকা পাইছি ওইগুলো নিয়ে বেরিয়ে পড়ছি। তো যাওয়ার সময় কটা ঘুমের ওষুধ কিনে নিস। এরপর গেলাম রেস্টুরেন্টে, কেউ আসে নাই, আমার একটা ফ্রেন্ড আসছিল। তো ভাবলাম ওর কাছে দুঃখের কাহিনীটা বলি। বললাম দোস্ত আমার গার্লফ্রেন্ড তো কিছুই বুঝতেছে না, ও বলতেছে সব এখানেই শেষ, আর কিছুই হবে না, দোস্ত কিছু আইডিয়া দে থাকলে যাতে ও আমার কথাটা রাখে। তখন দোস্ত বললো একটা বুদ্ধি আছে। বললাম কি বল? তুই এক কাজ কর, তুই ওরে মা বলে ডাক। মা বলে ডাকবো আমি? হ্যাঁ, কারণ পৃথিবীতে একমাত্র মাই আছে যে কখনো সন্তানের কথা ফেলে দেয় না। ভাই ওরে আর আমি কিছু বললাম না। একটু পর সব বন্ধুরা আসছে, আসার পর আমি মজা করে আমার পাশের বন্ধুর কোল্ড ড্রিঙ্কসের মধ্যে একটা ঘুমের ওষুধ মিশিয়ে দিছি যাতে শালা মাতাল হয়ে যায়। আমরা বসে আছি, একটু পর দেখছি যে তুষার ভাই আর শাবনাম আপু ওখানে, ওরা ঢুকে সবার সামনে নাচানাচি করতেছে। নাচানাচির এক পর্যায়ে তুষার ভাই শাবনাম আপুকে হাতের উপর উঠে নিছে, উঠে নাচতেছে। ভাই এসব কি হচ্ছে? আমি অবাক। 5 মিনিট পরে বুঝছি আসলে ওষুধ মিশানো ওইটা আমি খাই ফেলছিলাম। তো ভাই ওই দিন পার্টি শেষ করে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ দেখি রাস্তায় একটা বাড়িতে আগুন। ভাই আমার খুব খারাপ লাগলো। ভাই একটা মানুষ তার সারা জীবনের সঞ্চয় একটু একটু করে জমিয়ে একটা বাড়ি তৈরি করে, আর যখন এই বাড়িটাই ধ্বংস হয়ে যায়, আগুন লাগে, কতটা খারাপ লাগে আপনারা তো বুঝেন না। আমার খুব খারাপ লাগলো। আমি তাকিয়ে দেখতেছি কেউ পানি দিচ্ছে, কেউ এখানে ওখানে কল দিচ্ছে, কান্নাকাটি করতেছে। পাশে এক দম্পতি কান্নাকাটি করতেছে। বুঝলাম বাড়িটা ওদের, সান্ত্বনা দিতে গেলাম, গিয়ে দেখতেছি ও মা আমার মা বাপ, বাড়িটা আমার। তখন মনে পড়ছে আমি পার্টিতে যাওয়ার সময় আয়রন করছিলাম জামা কাপড়, লাইন বন্ধ করতে ভুলে গেছি। তো মোরাল অফ দ্য স্টোরি কি? আপনারা সবাই অন্য সব বাদ দিয়ে মার্সেলে আয়রন ব্যবহার করুন, এতে ঘর বাড়ি তো দূরের কথা আপনার জামা কাপড়ের সুতাও পড়বে না। বাহ, অসাধারণ। একটা ছেলে তার নিজের একটা খারাপ দিন এমন ভাবে বলল যে আমাদের দিনটা রঙিন হয়ে গেল। সুপার। মানে বিমুগ্ধের মতন এত বড় একটা পারফরমেন্স দেখলাম, একটা জায়গায় একটা সেকেন্ডের জন্য বোর ফিল করিনি। এবং আমরা তিনজনে, আমি একবার এদিকে তাকাচ্ছিলাম,
ও বিমুগ্ধের মতো এরকম হা করে তাকিয়ে দেখছে যে নেক্সট কি হবে, নেক্সট কি হবে, নেক্সট কি, মানে বোরিং এর কোনো ছাপ দেখিনি আমি দুজনের চেহারার মধ্যে। একদম ফাইনালিস্ট যেরকম পারফর্ম হয় সেই লেভেলের পারফরমেন্স করেছো। মনে হয়েছে যেন তুমি একদম 100% প্রফেশনাল পারফর্মার হয়ে গেছো। স্যালুট বস, বিউটিফুল। আমি ভাই খালি কিন্তু একটা হবে ইয়া সব লোক বাড়িয়া। আচ্ছা আমি শুধু বলতে চাই, আচ্ছা এখানে আছে মহিবুল্লাহ আছে। আচ্ছা মহিবুল্লাহ আর খুব একটা এজ কিন্তু ডিফারেন্ট না, ওকে কিন্তু মাসুম মাসুম লাগে। রনি ভাই আমার সেটাই, কতটা মুগ্ধ এটা খালি। রনি ভাই আমার সবচেয়ে ছোট যে বোনের ছেলে, ও আর মহিবুল্লাহ সমান, ও ক্লাস 7-এ পড়ে। তো মহিবুল্লাহকে আমি সাইফানি মনে করি, তো এই জন্য মহিবুল্লাহকে পাই, কিন্তু ওর সাইজের কোনো ভাইগনা নাই আমার। বড় বোনটা আর একটু আগে কেন বিয়ে করলো না? না বাকিগুলো অনেক বড়, একটা বয়স 26, একটা বয়স 24, সবচেয়ে ছোটটা হচ্ছে ওর সমান। ওকে হ্যাঁ। নীরব, মানে আমরা এখন পর্যন্ত কতগুলো এপিসোড করেছি? প্রায় 27টা। আমার কাছে মনে হয় আজকের পারফরমেন্সের মতো এত এনজয় আমি কোনো পারফরমেন্স করিনি। এটা যে শুধু তোমার বেস্ট পারফরমেন্স ছিল তা না, এই মঞ্চের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ছিল। কিন্তু এখন প্রবলেমটা কি হলো জানো, যেটা বাকিদের সাথে হয়, কারণ এর পরের পর্বে এর চেয়ে ভালো করতে হবে, তখন নাইলে কিন্তু বকা খাবা ইনশাআল্লাহ। ইট ওয়াজ রিয়েলি 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 গুড, থ্যাংক ইউ। ওকে, ও তো ডায়াবেটিক, নীরব ঘাতক। ও নীরব ঘাতক, হ্যাঁ। নীরবে দিয়ে গেছে আমাদের, এবং কোনো একটা অনেক উপরে বলা একটা নিচে বলা এরকম কিচ্ছু না, ঠান্ডা মাথায় সুন্দর করে একটার পর একটা গুলি ছুঁড়ে খুব ভালো ছিল। বলতে গেলে আরও অনেক কিছু, আরও অনেক বলতে হয়, আমি বলি খুব ভালো ছিল। আমরা প্রত্যেকেই আসলে এনজয় করেছি, এবং বিশ্বাস করি দর্শকরা ওরা সবাই এনজয় করেছে, খুব ভালো ছিল। আমি আমাদের মেন্টরসদেরকে একটা থ্যাঙ্কস দিতে চাই, এইরকম ইমপ্রুভমেন্ট এই সময়ের মধ্যে। ওকে, আমি বলবো যে একেবারে ঠিক বর্ডার থেকে ঘুরে এসছে একজন, তো বর্ডারের ওপার থেকে, আরেকজন বর্ডার থেকে ঘুরে এরকম কামব্যাক, একটা জোরে হাততালি তো হবেই। আমার কিন্তু ভালো লেগেছে এই যে কেন নোয়াখালীর কেবল একটা জায়গায় টাচটা পেলাম, কেন আরো মাঝে মাঝে না? তোমার বাড়ি নোয়াখালী, তোমার বাপমার সমস্ত গল্প নোয়াখালী, একটা জায়গায় টাচটা পেয়েছি। হ্যাঁ বুঝতাম, বাকিটা তো বুঝবো না বেশি বলে। ওকে, নোয়াখালীর মানুষজন তোমাকে নিয়ে অনেক আশা করছে যে এবার আমাদের নোয়াখালী ক্রেস্ট রাখবে, জয়ের মুকুট ধরে রাখবে। নোয়াখালী একটু বলো না, নোয়াখালী একদিন তো একটু বলো কেমনে বলে। সবাই দোয়া করবেন যাতে অনেক দূর পর্যন্ত যাইতাম হারি, সবার ভালোবাসা নি, সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন। এবং আরেকটা দোয়া করবেন যেন খুব শীঘ্রই নোয়াখালী বিভাগ হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ প্লিজ। ওকে, এভাবে হাসতে হাসতে বলতে বলতে কিন্তু হয়ে যায়, কোনো কিছু একদিনে হয়নি। বিভাগ চাই বলতে বলতে যে ভাগ চাই, এক চিমটি ভাগ সে ছাড়বে না। নোয়াখালী তখন বলল বিভাগ চাই, আরেকজন সে তার এই জয়ের ভাগ সেও চায়। খুলনা খালিশপুর থেকে আসবে তারেক মাহমুদ তার ভাগ বুঝে নিতে। আসসালামু আলাইকুম দাদা। এই ছেলে, অন্য কোনো পদ্ধতিতে না, অঙ্কটা আমি যেভাবে শিখাইছি সেভাবেই কর। এই মেয়ে, অঙ্কটা যেভাবে খুশি সেভাবে কর। হাসো সিজন 7-এর মঞ্চে আজকে আমি প্রাইভেট টিউটর। এই প্রাইভেট টিউটর হওয়ার সুবাদে অনেক বড় একটা গবেষণা করে দেখেছি, যদি কোনো শিক্ষক আপনাকে এই কথা বলে সে ছাত্র পড়ায়, তার মানে সে অবশ্যই ছাত্র পড়ায়। কিন্তু যদি কোনো শিক্ষক আপনার এই কথা বলে সে স্টুডেন্ট পড়ায়, তার মানে সে অবশ্যই ছাত্রী পড়ায়। আমিন ভাই,
স্টুডেন্ট আর টিচারের সম্পর্ক হচ্ছে বাবা আর সন্তানের মতো, যেখানে স্টুডেন্টরাই আমাকে বাপ, কারণ ওরাই টাকা দেয়। ফারিয়া আপু, আমার আবার ছাত্র হচ্ছে ছাত্রীর সংখ্যা বেশি। ছাত্রীর গার্ডিয়ান আমাকে রাখে টিচার হিসাবে, কিন্তু ছাত্রীর বয়ফ্রেন্ড আমারে দেখে কম্পিটিটর হিসাবে। একবার তো একজন ফোন দিয়েই বলতিছে, লাবণ্যকে ছেড়ে দেওয়ার জন্য কত টাকা নিবি বল। ভাই টাকা বেশি লাগবে না, গত 3 মাসের যে বেতন পাওনা আছে ওই টাকাটা দিলেই হবে। তা আমি একটা বাচ্চাদের কোচিংয়েও পড়াই, সেদিনকে গেছি পড়াইতে, একটা বাচ্চায় দাঁড় করলাম, এই দাঁড়াও, বেতন দিছো এই মাসের? হ্যাঁ জি স্যার দিছি। আচ্ছা বলো তো 2 আর 2 যোগ করলে কত হয়? স্যার 4 হয়। আরে বসো, তুমি বসো। আরেকটা বাচ্চায় দাঁড় করলাম, এই বেতন দিছো এই মাসের? হ্যাঁ জি স্যার। আচ্ছা বলো তো 5 আর 7 যোগ করলে কত হয়? স্যার 12 হয়। আরে বসো বসো বসো। আরেকটা বাচ্চারা দাঁড় করলাম, এই বেতন দিছো এই মাসের? না স্যার। ও বেতন দেওয়াও নাই? আচ্ছা বলো তো 3.5 × 7.5 ডিভাইডেড বাই 3 = কত? স্যার কালকে বেতনটা দিয়ে দেবো স্যার। আমি একটা বাসায় অনেক দিন ধরে পড়াইতে যাই, কিন্তু ওরা সব সময় বেতন দেয় লেটে। ভাই একবার মাসের 15 তারিখ হয়ে গেছে, আমি এখনো লজ্জায় বলতে পারতেছি না বেতন লাগবে। একদিন গেছি বাসায়, দেখিস ওই দিন পড়া করে নাই, আজকে পাইছি সুযোগ। তুই পড়া করিস না? এদিকে পড়া করিস নাই? না স্যার। কত বড় সাহস তোর, পড়া করিস না? তুই জানিস আজকে মাসের কয় তারিখ? রনি ভাই, আমার এক সুন্দরী ছাত্রী আছে বিধি। একদিন গেছি পড়াইতে, দেখি যে সে সুন্দর করে ফারিয়া ম্যামের মতো সেজেগুজে শাড়ি পরে দরজাটা খুললো। আমি তো দেখে পুরো অবাক, ভিতরে ঢুকলাম। ভাই পড়াবো কি, আমি তো তার রূপের মায়া জালে আটকে গেলাম। একটু পরে এসে দেখি হঠাৎ করে উঠে কোথায় জানি যাইতে লাগলো। সে কোথায় যাচ্ছ? বলে স্যার আপনার জন্য নাস্তা আনতে। নাস্তা আনতে? তুমি কেন যাচ্ছ? স্যার আজকে আম্মু বাসায় নেই। তোমার আম্মু আজকে বাসায় নেই? না স্যার আজকে বাসায় কেউ নেই। আজকে বাসায় কেউ নেই? না স্যার কেউ নেই। 100% শিওর কেউ নেই? না স্যার আজকে বাসায় কেউ নেই। তাহলে তুমি একটা কাজ করো, বিস্কুটের পুরো বয়ামটা ধরেই নিয়ে আসো। ভাই মানুষ আজকাল দেখবেন রেস্টুরেন্টে গেলে যদি ভালো টাকা না দেয়, অ্যাকসেপ্ট করে না। বিয়ে বাড়িতে দাওয়াত খাইতে গেলেও দেখবেন খামের ভিতরে নতুন কচকচে নোট দেয়, কিন্তু ভাই আমারে খামের ভিতর যেই সব নোট দেয়, 2 টাকা 5 টাকা 10 টাকা কিচ্ছু বাদ নাই। ভাই আমার ওয়ালেট খুঁজলে এমন নোটও পাওয়া যাবে যেটা বাংলাদেশ ব্যাংকের কাছেও নাই। ভাই যদি কোনো ফকিরে আমি টাকা দিই, ফকির হ্যাঁ আপনি টিউশনি করান না, মান সম্মানে লাগে। ভাই একবার তো একজন খামের ভিতর এমন এমন টাকা দিছে, ভাই 2 টাকার নোট উঠায় দেখি দোয়েল কাউয়া হয়ে গেছে। ভাই 20 টাকার নোট উঠায় দেখি 60 গম্বুজের ছবি, আমি নিজে গুনে দেখছি 4টা গম্বুজ কম ছিল। 50 টাকার নোটে গরু শুকায় ছাগল হয়ে গেছে। 500 টাকার নোটে গ্রামের দৃশ্যে নদী শুকায় খাল হয়ে গেছে। আর 1000 টাকার নোটের সংসদ ভবন গণভবন হয়ে গেছে। তো ভাই সবশেষে কিছু কথা বলতে চাই। আমরা প্রাইভেট টিউটর, আমরা নিজেদের পড়াশোনা বাদ দিয়ে আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো করার জন্য সবসময় পড়াতে যাই। কখনো রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, পায়ে হেঁটে, সাইকেল চালিয়ে আপনাদের বাসায় পড়াতে যাই। যখন আপনার মাস শেষে স্যালারি আসে, আমরাও আশায় বুক বাঁধি, আমরাও নিজের পরিবারের বোঝা কিছুটা হলেও কমাতে পারবো, নিজের বাবার বোঝা একটু হলেও কমাতে পারবো, মায়ের ওষুধ একটু হলেও কিনে দিতে পারবো। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যখন পড়াতে যাব আপনার সন্তানকে পড়াতে বসবো, বেশি কিছু না, চায়ের সাথে একটু ভালো মানের বিস্কুট দিয়েন। থ্যাংক ইউ। আরে ভাই লাস্টেরটা যখন বলছিল না, আমি নিজে যেহেতু পড়াতাম এক সময়, সেহেতু আমি ভাবছিলাম যে হ্যাঁ, যারা প্রাইভেট পড়ায়, যারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, পরিবারের জন্য কষ্ট করে, যারা একটু মানে বাসা থেকে খরচ নেয় না, নিজে আরও বাড়িতে 2-1 পয়সা পাঠায়, তাদের জন্য একটা শ্রদ্ধা, স্যালুট এসব জানাবো। কিন্তু ওস্তাদ লাস্টে যখন বিস্কিটটা বললো, মানে আরও এক ধাপ যে পাঁচ হতে পারে, ওভার বাউন্ডারি, একটা থ্যাংক ইউ। ওকে, আমিন ভাইয়ের বাসায় যে সকল
শিক্ষক পড়ায় তাদের জন্য সমবেদনা জানিয়ে আমিন ভাই শুরুতে বলবেন। তারকের জন্য মানে সত্যি কথা বলি, উচ্চারণ বলো, প্রেজেন্টেশন বলো, ল্যাঙ্গুয়েজ বলো, সব কিছু মিলে টোটাল একটা প্যাকেজ। তুমি টোটাল একটা প্যাকেজ, যে প্যাকেজে সব কিছু আছে এবং মনে হচ্ছে যেন একদম ফুল প্রিপেয়ার্ড। স্যালুট, অসাধারণ হচ্ছে। মানে ফিনিশিং তো দুর্দান্ত, মানে আমাদের এক্সপ্রেশনকে কোন লেভেলে, ইমোশনকে কোথায় নিয়ে কোথায় আছাড় মেরে ফেলে দিল। সুপার সুপার। আমিন ভাই আপনি বসবেন না, শুধু একটা কথা বলতে চাই, আপনি একটু দর্শকদের একটা প্রমিস করেন, একটা প্রমিস করতে হবে বাস, তাহলে বসবেন। সেটা হচ্ছে প্রমিসটা করেন, আপনি বলেন যে আপনার যে 2 বাচ্চাকে যে স্যার পড়ায় তাকে অন্তত চায়ের সাথে ভালো বিস্কুট দেবেন। এটা প্রমিস করতে হবে ভাই। না, সবচেয়ে মজা, আমি যখন বাসায় ফিরি তখন আমার ছোটোটা টিচার বাসায় পড়ায়, তা অনেক সময় বাসায় বাচ্চাদের জন্য খাবার নিয়ে যায়, হয়তো স্যান্ডউইচ বা বার্গার। সবসময় হলে বেশি নিয়ে আসবা। আমি আমরা ঘরে বারে 4 জন মানুষ, তো বলে না আরেকজন আছে না, কে কয় যে বাচ্চাকে পড়াচ্ছে টিচার, পড়ানোর সময় আর পেল না। না আসলে বাচ্চাদের যারা পড়ায়, সত্যি জাস্ট ফান করলাম এটা, বাচ্চাদের যারা পড়ায় তাদেরকে যদি আমরা ফ্যামিলি মেম্বার হিসাবে ট্রিট করি, তাহলে হয় কি ওই টিচারটা বাচ্চাকে নিজের সন্তানের মতো ট্রিট করে এবং ভালো পড়ায়। শুধু পড়ালেই হয় না, যদি সে আদর স্নেহটা না করে সে শিখতে পারবে না কোনো দিনই। তা উচিত অবশ্যই যারা বাসায় টিউটরে পড়ান অবশ্যই যত্ন নেওয়ার উচিত। অবশ্যই। শবনম ফারিয়া। তারা খুব ভালো ছিল। আমি এইরকম মঞ্চে এই মনে হয় ব্যাক টু ব্যাক মানে হ্যাট্রিক যে 3 জনকে হার্ট দিলাম, এবং আমি জানি না আপনারা কি জেদ নিয়ে আজকে স্টেজে আসছেন। খুব ভালো, খুব 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 ভালো, আপনার খুব সাবলীল, শুনে আনন্দ লাগছে। মানে এমন পারফরমেন্সে না ভুল ধরা যায় না। অনেক সময় দেখি না যে একটু ওয়েট করি যে এই ভুলটা ওই ভুলটা, এগুলোর ভিতরে এমনভাবে ঢুকে যায় যে ভুল ধরার কথাও মাথায় থাকে না, এরকম ছিল। খুব ভালো ছিল, খুব। তো যাই হোক, আমি জানি না কি কারণে আজকে শবনম ফারিয়ার হার্টটা একটু বেশি সাড়া দিচ্ছে, রেসপন্স করছে। বুঝলাম যে শবনম ফারিয়াকে কিছু যদি আমি বলতে চাই, কোনো এক স্পেশাল ডেটে গিয়ে বলবো, ওই দিন ওনার হার্ট খুব রেসপন্স করে। ওকে, তুষার খান, কি করেছো তুমি? সুন্দরবন কনে? সুন্দরবনে বিখ্যাত কিটা? বাঘ। এ বাঘের পারফরমেন্স দিয়েছো, বুঝছো? বাঘা পারফরমেন্স খুব ভালো ছিল, তাহলে খুব ভালো ছিল, আমরা আর কিছু বলার নেই, খুব ভালো ছিল। না সত্যি ওদের পারফরমেন্স দেখে না আমাদের 3 জনের গর্ব হচ্ছে কি জানো, যে আমরা রাইট পিপলটাকে চুজ করতে সমর্থন হয়েছি। যদি এটা না করতে, ওরা যদি এই পারফরমেন্সটা না দিত, তাহলে আমাদের নিজেদেরও সংশয় থাকতো, আমরা মনে হয় সঠিক ডিসিশন নিতে পারিনি বা সঠিক কমেন্টস করতে পারিনি। তো ওরা যখন এরকম পারফরমেন্স দেয় না, তখন নিজেদের কাছেই ভালো লাগে যে না, আমরা মনে হয় কিছুটা হলেও ঠিক ডিসিশন দিতে পেরেছি। আমাদেরকে এই সম্মান দেওয়ার জন্য, এই করার জন্য আসলে তোমাদেরকে স্যালুট জানাই যে তোমরা সেটা। ওকে, আমি শুধু ওইটা ভাবছিলাম যে ওইটা কি ওরকম হয় কিনা। ওই যে কি 50 টাকার নোট থেকে কে হারিয়ে গেল? 50 টাকার নোটে গরু শুকায় ছাগল হয়ে গেছে, তারপর আর 500 টাকার নোটে নদী শুকায় খাল হয়ে গেছে। একটার পর একটা পাঁচ চলছে। 1000 টাকার নোটে সংসদ ভবন গণভবন। আমি কেবল ভাবছিলাম যে আরেকটা গেল কোথায়, যে দেখলাম আমার বন্ধু নেই। আর একটা আমি বলি যে আমিও প্রাইভেট পড়াতাম একদিন, সত্যি বলছি যে বড় বাচ্চাটাকে পড়াতাম, ওইটার জন্য আমাকে দিত খুবই স্মল অ্যামাউন্ট। আমি তখন বাড়ি থেকে 1 পয়সাও নিতাম না, কারণ আমি একটা জবে জয়েন করিনি, মানে ওইটা করিনি বলে আমার প্রাইভেট পড়ে আমার চলতে হচ্ছে। তো ক্লাস 5-এর ছেলেটাকে পড়াই আর বলছে যে ওইটার জন্য বেতন দেয়। আর জাস্ট যে কিন্ডারগার্টেন পড়েন ছোটটা, ওটাকে রনি জাস্ট একটু দেখিয়ে দিও। এখন আমি কি দেখাবো, ও আমার যা দেখাইছে।
একদিন আমি পড়াতে গেছি, তো বলছে রনি এটা তোমাকে কিভাবে বলি, আমি বলছি না বলেন কি, বলছে না না এটা তোমাকে বলা ঠিক হবে না, বলছি বলেন না কি হয়েছে বলেন বলেন না, বলছে ও না তোমার ঘোড়ার পিঠে না উঠে খাবে না। আমি হামাগুড়ি দিচ্ছি, আমার পিঠে ছোটটা বসে ভাত খাচ্ছে। এরকম একদিনের ঘটনা বলি, একদিন আমার এই যে বিস্কিট বললো, বিস্কিট এটা খুব কমন, যেটা বিস্কিট হচ্ছে অনেক রকম বিস্কিট হয়, দুনিয়া কত রকম বিস্কিট সেটা প্রাইভেট মাস্টাররা ভালো করে জানে। সে বিস্কিট আবার কোনোটা গ্লাসে ঢোকে আর কোনোটা বাইরে হয় না, এটা খুবই কমন বিষয় সবার। আরেকটা ধরনের বিস্কিট পাওয়া যায় যেটা স্টুডেন্ট বা লোকজনের সামনে খাইছি, হ্যাঁ ওইটা দুই গালের মধ্যে আছে, আমি পড়া পড়ো পড়াই মনে করতে হবে, বইলে মনে করো গালের ওই মাথা থেকে বের করে নিয়ে আসা, এটা কেবল কি শিল্প ও যে বের না হয়। রিসপেক্ট সেই সকল স্টুডেন্টদের যারা এই পড়ানোর জন্য বাড়ি থেকে খরচ নেয় না, নিজে কষ্ট করে পড়ায় এবং 3 বেলা অ্যালার্ম দিয়ে পড়ায়। আমিও পড়াতাম 3 বেলা অ্যালার্ম দিয়ে, সকালে বিকেলে এবং রাতে। তাদের প্রতি গভীর শ্রদ্ধা যারা স্ট্রাগল করছেন, এবং তার চেয়েও ট্যালেন্টেড সেই টিচারদের, প্রাইভেট টিউটারদের সম্মান জানাই, স্যালুট জানাই, যারা কিনা ছাত্রীদের পাত্রী বানিয়েছেন। কারণ ওইটা খুব কঠিন এবং ওটার জন্য সবচেয়ে বেশি মেধা লাগে। তো থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দুর্দান্ত পারফর্মার। আমি জানি না বাকি দুইজন ভাবছে ইসরে সেও একবারে ফাটিয়ে দিল। এইটাই তো আমরা চাই, প্রত্যেকে ফাইট দেবে। সো কোনো হিংসা নয়, একটা হাততালি। শুধু হিংসা হচ্ছে তার কথা ভেবে যে কিনা শব্দ ফাড়িয়েকে পড়াতো। শব্দ আপনাকে পড়াতো না, প্রাইভেট টিচার পড়াতো? হ্যাঁ, আমার একজন শিক্ষক ছিল, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়িয়েছে। ওনার নাম হচ্ছে দীপক স্যার। আমি জানি না উনি দেখবে কিনা। উনি আমার মাকে সবসময় বলতো যে আন্টি আমি ফারিয়াকে পড়িয়ে বাসায় গিয়ে 1 ঘন্টা রেস্ট নেই, কারণ আমি এত জ্বালাতাম যে স্যারের রেস্ট নিতে হতো 1 ঘন্টা। আমাকে 1 ঘন্টা পড়াতো, এরপরে গিয়ে উনি 1 ঘন্টা রেস্ট নিত। হিংসা তো ওইটাকে যে ইন্টারমিডিয়েটে পড়াতো 3 ঘন্টা রেস্ট নিতে হতো, আর যে অনার্স লাইফে যে পড়িয়েছে ও বাসায় গিয়ে রেস্ট নিত না, বললো রেস্ট করে এসছি। আচ্ছা, জোরে হাততালি। আজকে একটা স্পেশাল দিন। কি দিন এটা আমরা পরে বলবো। পরে কখন? কয়েকটা পর তো আসলো, আরো পরে সাসপেন্সটা থাকলো। আজকে আমরা জন্মদিন উদযাপন করছি। সো সবাই একটু একবার বলতে চাই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। আরে কিভাবে যে বুকের মধ্যে আটকে রেখেছি না, মানে মনে হচ্ছে এখনই বলি। ওকে, আজকে জন্মদিন আমির খানের। না, আইনস্টাইন নয়, আমির খান নয়। আমাদের এটাই কিন্তু মানে এটাই স্পেশাল না, আমাদের এর চেয়ে বড় স্পেশাল আছে। হ্যাঁ, এবং তিনি যে স্পেশাল তার অনেক বড় কারণ আছে। কিন্তু তার আগে বলি, এই যে আমরা জন্মদিন পালন করি, খেয়াল করে দেখেছেন কি যে এখন যমজ বাচ্চা হওয়ার সংখ্যা অনেক বেড়েছে? আমি ভাই খেয়াল করেছেন কি? কেন, মানে কোনো কি কারণ আছে যমজ বাচ্চা কেন এত বাড়ছে? ওই যে অনেক যমজ কলা পাওয়া যায়, ওরা খায়। আমি ভাই কোনো কারণ আছে কি যে এত যমজ 3টা 4টা করে হচ্ছে? আমি বলছি যে কেন এই যে যমজ বাচ্চা বা 3জন 4জন এরকম করে বাচ্চা হচ্ছে, এর মেইনটা কারণ হচ্ছে কি যে এই দুনিয়া ব্যাপী যে অস্থিরতা, যে অবস্থা সৃষ্টি হয়েছে এর কারণে। কারণ বাচ্চা একা এসে সাহস পাচ্ছে না, সে একাই আসবে, ভাবছে কাউকে সাথে করে নিয়ে যায়, এ ভাই বাঁচাস। এবং বাচ্চা জন্মের পরেই কান্নাকাটি কেন করে? আমি অন্য দেশের খবর জানি না, যেহেতু দেশে আছি আমি আমার দেশের খবর জানি। বাংলাদেশে জন্মে গেলাম। যাদের আজকে জন্মদিন তাদের সবার জন্য হাততালি। কিন্তু হলো না, হয়নি, মন ভরেনি না। ওকে, আমরা স্পেশালভাবেই সেলিব্রেট করব। কিভাবে সেলিব্রেট করব? আমরা ইচ্ছে করে এই পর্বে বাঘা পারফর্মারদের রেখেছি যেন এই পার্টিটা জমজমাট হয়। তেমনই একজনকে ডেকে নেব, আসবে ধানমন্ডি ঢাকা থেকে আফনান আফ্রিদি। রনি ভাই, মেন্টরস। আমি পড়াশোনা করছি বয়েজ স্কুলে,
ফরচুনেটলি আর আনফরচুনেটলি ওখানে আমার একটা বন্ধু হয়েছিল যে এখনো আছে, যার নাম রাশেদ। রনি ভাই, কিছু মানুষ আছে না বাই বর্ন ন্যাচারালি অনেক ট্যালেন্টেড হয়, আমার বন্ধু রাশেদ বাই বর্ন ন্যাচারালি অনেক অসভ্য। এতটাই অসভ্য যে ওর উপরে যদি কোনো সিনেমা বানানো হয়, আমিন ভাই ওটার নাম কি হবে জানেন? নিষিদ্ধ পুরুষ। ও ছোটকাল থেকে মেয়েদেরকে অনেক পছন্দ করে, এতটাই পছন্দ করে যে স্কুলে যেমন খুশি তেমন সাজব প্রতিযোগিতায় ও ক্লাস 1 থেকে 5 টানা 5 বছর মেয়ে সাজছিল, কিন্তু কোনো প্রাইজ পায় নাই। ফারিয়া আপু, ছেলেদেরকে ধরলে যদি হয় ছেলে ধরা, তাহলে আমার বন্ধু হচ্ছে মেয়ে ধরা। তবে আমার বন্ধু মেয়েদেরকে নিয়ে এতটাই অবসেসড, একবার বাংলা পরীক্ষায় বিজয় দিবস নিয়ে রচনা লিখতে বলছিল, কিন্তু আমার বন্ধু লিখছে নারী দিবস নিয়ে। তো আমি আর আমার এই বন্ধু ছোটকালে একসাথে টাইটানিক দেখছিলাম। টাইটানিক দেখার পর থেকে ও পেইন্টার হইতে চাইতো, কারণ ওর ধারণা ছিল ছবি আঁকার সময় মনে হয় সব মেয়েরাই টাইটানিকের রোজের মতো পোজ দেয়। কিন্তু সত্যি কথা বলতে ও অনেক সুন্দর ছবি আঁকতো। আমাদের স্কুলের মধ্যে সবচেয়ে সুন্দর ছবি ও আঁকতো, তবে বাথরুমের দরজার পিছনে। তো আমরা যখন ক্লাস 6-এ পড়ি, ও তখন থেকেই ক্লাস 9-10-এর বায়োলজি বই পড়া শুরু করছিল, কিন্তু তারপরও এসএসসিতে ও বায়োলজিতে প্লাস পায় নাই। কেন জানেন? কেন? কারণ ও থিওরি না পড়েই করছে শুধু প্র্যাকটিক্যাল। তো আমার এই বন্ধু বাইক নিয়ে রাস্তায় বের হয়, এরপর দেখে যে কোন কোন মেয়েদের ওড়না রিক্সার চাকার সাথে আটকায় যাবে, তারপর অনেক উৎসাহ নিয়ে চিৎকার দিয়ে বলে, আপু ওড়নাটা ঠিক করেন, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ভালো কথা, একদিন এরকমই এক আপু রিক্সায় যাচ্ছিল, তাকে বলতে যে আমার ফ্রেন্ডই অ্যাক্সিডেন্ট করছে, তাও আবার ওই আপু রিক্সার সাথেই। তো অ্যাক্সিডেন্টের পরে হসপিটালে ভর্তি, ডাক্তার চেক আপের জন্য আসছে। চেক আপ শেষ করে চলে যাওয়ার সময় আমার বন্ধুকে জিজ্ঞাসা করছে, আপনার আর কি কিছু লাগবে? আমার বন্ধু বলছে, আপাতত নার্সকে পাঠালেই হবে। তো আমি দেখতে গেলাম, আমার বন্ধুকে হসপিটালে দেখা করতে গেলাম ওর সাথে। ও আমাকে বলতেছে, দোস্ত খুবই বাজে অবস্থা, হাত পা দুইটাই ভেঙে গেছে, সাথে ঘাটটাও। 3 দিন হয়ে গেছে আমি ঘাড় ঘুরাতে পারতেছি না, একদম সোজা রাখতে হয়, খুব কষ্ট হয়। ঠিক ওই সময় একজন সুন্দর নার্স রুমে ঢুকলো, দেখলাম ওর ঘাড়টা ঘুরে গেল। একদিন আমার বন্ধু আমাকে এসে বলতেছে, দোস্ত একটা 300cc বাইক কিনবো। আমি বলছি একটা চট দেবো, তুই 300cc বাইক দিয়ে কী করবি? তোর উচিত 50cc ম্যাক্সিমাম 60cc বাইক কেনা। আমার বন্ধু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন দোস্ত? আমি বললাম, দোস্ত সিসি যতই হোক তুই তো চালাবি মেয়েদের রিক্সার পিছনেই। আমার বন্ধু রাশেদকে দেখলে আমার মাঝে মাঝে মনে হয় ওর নিজের উপর নিজের যে সেলফ কনফিডেন্সটা আছে ওইটা যদি আরেকটু কম হইতো না তাহলে ভালো হইতো। কারণ আপনি অন্য যে কাউকে কল দেন, কলার টিউনে আপনি শুনতে পাবেন তাহসানের আলো আলো অথবা অন্য যে কোনো গান, কিন্তু আমার বন্ধুকে কল দিলে কলার টিউনে শুনতে পাবেন তোমায় রডে বসিয়ে বেল বাজাবো। তো আমি যখন আমার এই বন্ধুর সাথে রাস্তায় যাই, আমার কষ্ট করে আশেপাশে তাকানো লাগে না, আমি ওর দিকে তাকাইলে বুঝতে পারি যে আমার আশেপাশে কয়টা মেয়ে আছে, কোথায় আছে। তো আমি আর আমার বন্ধু বাইকে যাচ্ছি, পাশে স্কুটিতে একটা মেয়েটার স্কুটি স্ট্যান্ডটা নামানো ছিল, মেয়েটা খেয়াল করে নাই। এটা দেখে আমার বন্ধু এক্সাইটেড হয়ে গেছে, চিৎকার দিয়ে বলছে আপু স্ট্যান্ড স্ট্যান্ড। আপু শুনে নাই, ও আরো জোরে চিৎকার দিয়ে বলতেছে আপু স্ট্যান্ড স্ট্যান্ড, আপু স্ট্যান্ড। ওর চিৎকার শুনে আপু ভয় পেয়ে ওনার স্কুটির উপর দাঁড়ায় গেছে। এখন থেকে প্রায় 4 বছর আগের কথা। আমি আর আমার গার্লফ্রেন্ড মির্জাপুর নামের একটা টিভি সিরিজ দেখতেছিলাম। হঠাৎ আমার গার্লফ্রেন্ড আমাকে খুব সিরিয়াসলি জিজ্ঞেস করছে, আচ্ছা আফনান, এরকম একটা ফালতু বদমাইশ বেয়াদব জঘন্য দুষ্ট ছেলে তোমার বন্ধু কীভাবে হয়েছে? আমি বললাম, দেখো আমার বন্ধু ফালতু বদমাইশ বেয়াদব জঘন্য দুষ্ট এটা ইম্পর্ট্যান্ট না, ইম্পর্ট্যান্ট হচ্ছে ও আমার বন্ধু। রনি ভাই, আমাদের ব্রেকআপ হয়েছে 4 বছর হয়ে গেছে। তো রনি ভাই, একটা দুঃখের গল্প বলে শেষ করি, ঠিক আছে? ওকে। আপনারা যে যাই মনে করেন না কেন, আমার বন্ধুর জীবনে অনেক দুঃখ, কারণ ও একবার 3 জনকে প্রপোজ করে রিজেক্ট হয়েছে 4 জনের থেকে। প্রথমে প্রপোজ করছে আমাদের রাইসাকে, রাইসা বলছে নো। এরপরে আমাদের শৈলী গান গাইতে গাইতে বলছে নো। এরপর অ্যাঞ্জেলাও বলছে নো। আর এই অবস্থা দেখে জিজ্ঞেস করার আগেই সুমাইয়া নিজেই হাত উঠায় বলছে নো।
আজকের দিনটা যে কতটা স্পেশাল, একটার পর একটা ছক্কা। এই দেখেন অবস্থা। আফ্রিদি হচ্ছে আমিও দেখিয়ে দিব যে আমিও কম কিছু না, এবং ও সেটা ওর পারফরমেন্সের মধ্যে বোঝা গেছে। ওর আগের পারফরমেন্সগুলো তো আমরা দেখেছি, তাই না? যে লেভেলে ছিল ও পারফর্মার ভালো, কিন্তু আজকে ও যে জেদ নিয়ে কাজ করেছে যে আমিও দেখিয়ে দিব এবং স্ট্যান্ড আপ অভিশন আমিও নিব, ও জেদটা কাজ করেছে। এবং সত্যি ও আমাদেরকে না আজ থেকে মানে স্কুল লাইফে ফিরিয়ে নিয়ে গেছে। আমরা কম বেশি এরকম দুষ্টু ছিলাম, কেউ স্বীকার করুক আর না করুক, আমরা কম বেশি এরকম দুষ্ট ছিলাম এবং আমাদের এরকম ফ্রেন্ড ছিল, এবং ট্রুলি আমারও ছিল, একদম এক্স্যাক্টলি এরকমই বন্ধু ছিল, এখনো আছে, এখনো ওর সাথে দেখা হয়, কথা হয়, মনে হয় যেন সেই স্কুল লাইফেই ফিরে গিয়েছিলাম আমরা। সত্যি তোমাকে অসংখ্য থ্যাঙ্কস যে আমাদের একটা এরকম একটা পিরিয়ড টাইমে ব্যাক করে নিয়ে যেতে পেরেছিলে সেই লেভেলের পারফরমেন্স। ম্যান, একটা ফায়ার তো হয় তোমার জন্য। অদ্ভুতভাবে এই যে আমারও এরকম একটা বন্ধু ছিল, হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রত্যেকটা বাবার গল্পটা হচ্ছে এই লেভেলে। প্রত্যেক বাড়ির প্রত্যেকটা বাবা সে তার সন্তানদের এই গল্পই বলবে যে সে ছিল তার ক্লাসের সবচেয়ে ফার্স্ট বয়, দুর্দান্ত, স্যার তাকে কি ভালোবাসতো। আর সমস্ত দুষ্টু গল্পগুলা আমার এক এরকম বন্ধু ছিল। আমিন ভাই যে বন্ধুর কথা বলছে, দেখো সেই বন্ধু আমিন ভাইকে মিন করে বলছে আমার এক বন্ধু এরকম ছিল। এবং আমিন ভাই আঁকানো ছবি নিয়ে যদি একটা প্রদর্শনী করা হয়, ওই দরজার পিছের দরজাগুলো নিয়ে, কন্টেন্টগুলো কি অসাধারণ, হ্যাঁ, অসাধারণ কন্টেন্ট। আজকে প্রত্যেকটা পারফর্মার কন্টেন্টগুলো সেই মানে একদম মনে হচ্ছে যেন এটা কোনো জোকস না, মনে হচ্ছে যেন প্র্যাকটিক্যাল লাইফ থেকে তারা বলছে। ও মাই গড, কি শুরু করলে আজকে। ওকে, আমার মনে হয় যে আমার বন্ধু রাশেদ এই ফিল্মটা যে আছে, সেই ফিল্মটা এই কন্টেন্টগুলো নেই, আমরা ওই ফিল্মের সাথে এটা একটা মার্চ করলে মনে হয় আরো ভালো হতো। ওকে, শবনম ফারিয়া। আচ্ছা, আমি একটু জানতে চাই ভাই, আপনিও কি আফসোস করেন আমার মতো? এই যে আমি ঘোলে মিটাই, আপনার কিরকম আফসোস হয়? না, মানে আপনারও মনে হয় না যে আমি ভাবি যে এই হাতটা আমি যদি, আপনার মনে হয় না? আমার হয় না। বলি মনের কথা গোপনে রাখলো, কারণ এ হচ্ছে রাশেদের ওই বন্ধুটা, মানে স্বপ্নপাড়ি। এখন বলি, আমার সত্যি এরকম একটা ফ্রেন্ড আছে, ওর নাম তহিদ। ও আচ্ছা। এবং সত্যি কিছু কথা মিলে, তহিদের দিকে তাকালে আমি জানি যে আশেপাশে মেয়ে আছে। ওর এক্সপ্রেশনের সাথে সাথে বোঝা যায় যে অনেক মেয়ে নাকি কি। খুব ভালো ছিল। তুই যেটা বলছিলে আমার কাছে মনে হয় যে এই রাশেদটা হচ্ছিল ও নিজে। হ্যাঁ, চুপচাপ দেখ না, যতক্ষণ আমরা বলছি কিন্তু মাথা নামায় চুপচাপ শান্ত শিষ্ট শুনে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। এই রাশেদটা হচ্ছে আসলে আফ্রিদি। খুব ভালো ছিল। এই যে সেই বন্ধুটা কি কিনা, এটা আসলে এদের কাছে জানা যাবে না, সুমাইয়া নূরের কাছেও জানা যাবে না। এটা রাইসা, তারপরে শেতাজ বা অ্যাঞ্জেলাকে বললে অনেক কিছু ইনফরমেশন হয়তো পাওয়া যেত। রনি ভাই, আমার মনে হয় ও আপনাকে আইডল মনে করে। আপনি যেমন একসময় প্রতিযোগী ছিলেন, আপনিও ঠিক ওর মতো চুপ করে নিচের দিকে তাকিয়ে থাকতেন, কোনো কথা বলতেন না। বড় হওয়ার পর নষ্ট, আর কিছুদিন পর আফ্রিদিও দেখবো ওরকম। আমি নিচের দিকে তাকিয়ে থাকতাম, দেখি তার কি অবস্থা। ওকে, এদিক তাকালে ইশতেকবার মাথার দিকে তাকাতে নজর যায়। ওকে, দুর্দান্ত ভাই, মানে সেলুট। ওখানে আমি নিজে টেনশনে ছিলাম, যেহেতু পর ছক্কা হয়েছে। আমি ভাবলাম যে আফ্রিদি, সে তো আমাদের খুব ফেভারিট একজন, সে এসে তার উপর থেকে খেলতে পারবে কিনা একটা কম্পেয়ারে মনে হয় যে ইস রে, আজকে ঠিকঠাক জমলো না। কিন্তু না, সেই জায়গাটা ক্রিয়েট হতেই দেয়নি। অসাধারণ ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।
ওকে, আমি আপনাদের হাসি মুখ দেখেই বুঝতে পারছি যে আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দেখিয়েছেন আমরা তার ফিডব্যাক দিতে পারছি। সো আপনারা যারা আমাদেরকে সঙ্গ দিয়েছেন এবং আমাদের কমেন্টস করে বিভিন্ন ভালো মন্দ পরামর্শ দিচ্ছেন তাদের জন্য আমাদের রেসপেক্ট, একটা জোরে হাততালি হোক। ওকে, আমি বলতে চাই যে খেলা এখনো বাকি আছে, সারপ্রাইজ তো আছেই, কিন্তু তার বাইরে আমি বলবো যে এখানেই শেষ না, আরও একজন। আরে এই এপিসোডটা এইভাবে কেন সাজানো হলো আমি ঠিক জানি না, সত্যি সত্যি এইভাবে কেন এই এপিসোড সাজানো হলো, কারণ আজকে একটা স্পেশাল ডে তাই। এবং এই স্পেশাল ডেতে যে আসবে এবার সে এর আগের পারফরমেন্স দিয়ে দেখিয়েছে, সে স্পেশাল, এবং আশা করি আজকের এই পারফরমেন্সটাও দুর্দান্ত হতে চলেছে। আসছে ঢাকা মিরপুরের মেয়ে ফাইজা হাসিন শৈলী। আমি নাবিক কেন হয়েছি জানেন? কেন কেন? কারণ সবাই আমার প্রেমের সমুদ্রে হাবুডুবু। আচ্ছা, তাই না রনি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনি অ্যাঙ্কার, আমি সেলার। নেন আমার ক্যাপটা সামলান, আমি পারফরমেন্স সামলে নিচ্ছি। ওই দিন আমাদের জাহাজে একটা ইঞ্জিনে একটু সমস্যা দেখা গেল, তো আমরা একজন টেকনিশিয়ানকে ডাকলাম ইঞ্জিন চেক করার জন্য। উনি 3 ঘন্টা চেষ্টা করার পরে ইঞ্জিনের একটা বিশেষ জায়গায় একটা হাতুড়ি দিয়ে একটা বাড়ি মারলেন, আর সঙ্গে সঙ্গে ইঞ্জিন চালু হয়ে গেল। তারপর আমরা তাকে জিজ্ঞেস করলাম আপনার ফি কত? বলে 30,000 টাকা। তাই আমি বললাম সামান্য একটা বাড়ি মারার জন্য 30,000 টাকা? 500 টাকা বিল হওয়া উচিত। তো উনি বললেন হ্যাঁ, বাড়ি মারার জন্য 500 টাকায় বিল হওয়া উচিত, কিন্তু কোথায় বাড়ি মারতে হবে এটা জানি, এজন্য বাকি টাকা। যেহেতু আমি জাহাজে জাহাজে থাকি, সো বিভিন্ন সময় আমাদের বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। সো আমাদের জাহাজের নিয়ম হচ্ছে যখনই দুর্ঘটনার সম্মুখীন হই আমরা আগে নারীদেরকে লাইফ জ্যাকেট পরাই। এর কারণ হচ্ছে এতে করে তারা জাহাজ থেকে নেমে গেলে জাহাজে নয়েজ ফ্রি পরিবেশ তৈরি হয়, আমরা এরপর ঠান্ডা মাথায় ভাবতে পারি এখন কি করব। এই দুর্ঘটনা দিয়ে মনে আসলো একটা জাহাজ ডুবির ঘটনা। তো একবার একটা জাহাজ ডুবে গিয়েছিল, তো উদ্ধারকারীরা সেখান থেকে মানুষজনকে উদ্ধার করে তীরে নিয়ে আসতেছিল। সমুদ্রের তীরে দাঁড়িয়ে একজন রিপোর্টার রিপোর্টিং করতেছিল। উনি হঠাৎ করে দেখে উদ্ধারকারীরা একটা স্ট্রেচারে করে তারেক ভাইকে জীবিত অবস্থায় নিয়ে যাচ্ছে। রিপোর্টারের চোখে মুখে কনফিউশন, কারণ উনি তো এতক্ষণ জাহাজ ডুবির নিউজ করতেছিল। কিন্তু তারেক ভাইকে দেখে ওনার মাথায় প্রশ্ন আসলো জাহাজ কি ডুবে গিয়েছিল নাকি পুড়ে গিয়েছিল। একবার জাহাজের ডেকে দাঁড়িয়ে আছি, তো দেখলাম পাশ দিয়ে হাই স্পিড বোটে অল গার্লস ট্রিপে অনেকগুলো মেয়ে যাচ্ছে। তো ওদেরকে বারবার বলা হচ্ছে লাইফ জ্যাকেট পরেন, লাইফ জ্যাকেট পরেন, লাইফ জ্যাকেট পরেন, কিন্তু কেউ লাইফ জ্যাকেট পরতে রাজি হচ্ছে না। এর কারণ কি জানেন? কি? কারণ ওই দিন বোটে কোনো পিঙ্ক কালারের লাইফ জ্যাকেট ছিল না। তো একবার আমরা শবনম ফারি আপুকে বললাম যে আসেন আপু আমাদের সাবমেরিনে ঘুরে যান। তো পরের দিন আমরা শুনলাম ভয়াবহ দুর্ঘটনা, সাবমেরিন ডুবে গেছে। তো ঘটনার ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা যখন কারণটা জানতে পারলাম, কারণটা ছিল শবনম আপুর যাত্রাপথে মাথা ঘোরাচ্ছিল, এজন্য উনি সাবমেরিনের জানালা খুলে বমি করা শুরু করেছিলেন। একদিন আরব সাগরের পাড়ে নোঙর ফেলে আমি আমার কক্ষে আরাম করে চিন্তা করতেছিলাম যে এই যে যখন পালতোলা নৌকাগুলো চলতো তখন যদি সিন্দবাদ আর ভাস্কো ডা গামার জাহাজের সংঘর্ষ হতো, তখন সিন্দবাদ ভাস্কো ডা গামাকে কি বলতো? তুমি আমার পালটাও ছিঁড়তে পারবা না। একবার তুষার ভাই আমাদের সাথে ক্রুজ শিপে ভ্রমণ করতেছিলেন, তো ওই সময় আমি তার জীবনের সবচেয়ে বড় কষ্টের বিষয় জানতে পারলাম। কি সেটা? সেটা কিন্তু জাহাজ ভ্রমণের ক্ষেত্রে। তো জাহাজ ভ্রমণের ক্ষেত্রে তুষার ভাইয়ের জীবনের সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে চারিদিকে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, সাথে একটা বোতল, কিন্তু বোতলটা খালি। কলম্বাসের কাহিনী পড়ে আমি ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম যে আমি নাবিক হব, কারণ উনি নৌকায় করে আমেরিকা আবিষ্কার করেছিলেন। কিন্তু ওনার বউ যদি বাঙালি হতো তাহলে উনি জীবনেও আমেরিকা আবিষ্কার করতে পারতেন না, কারণ উনি যখন বাসা থেকে বের হতেন তখন ওনার বউ ওনাকে বলতেন কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ,
কতক্ষণে আসবা? আমি এতক্ষণ একা একা থাকবো? ওখানে যে খুব মজা করবা তাই না? তখন কলম্বাস শিওরলি বোর্ড হয়ে বিরক্ত হয়ে এরপর বলতো, আচ্ছা মা আমাকে মাফ কর, আমি কোথাও যাব না। একবার এক ডুবুরি ডাইভিং বোর্ড থেকে পানিতে ঝাঁপ দিল। 20 ফুট গভীরে যাওয়ার পরে উনি ওইখানে দেখলেন সাইফুল ভাই সাঁতার কাটতেছে। পরে উনি অবাক হয়ে গেলেন, কিন্তু সাইফুল ভাইকে দেখে উনি আরও 20 ফুট গভীরে চলে গেলেন। ওখানে যেয়ে দেখে সাইফুল ভাই আবারও সাঁতার কাটতেছে। তখন ওনার মনে কৌতূহল জন্ম নিল যে আমি এত সেফটি গিয়ার পরে, এত কিছু পরে আমি এত নিচে আসলাম, গভীরে আসলাম, সাইফুল ভাই কিছু না পরে কিভাবে এত গভীরে চলে আসলো। সেটা ভাবতে ভাবতে উনি আরও 20 ফুট গভীরে গেল। যাওয়ার পরে দেখে সাইফুল ভাই আগেই হাজির। এবার আর উনি ওনার কৌতূহল চাপায় রাখতে পারলেন না। তখন উনি সাইফুল ভাইকে ইশারা ইঙ্গিত দিয়ে জিজ্ঞেস করলেন যে ভাই কোনো ইকুইপমেন্ট ছাড়া আপনি কিভাবে, কোন প্রযুক্তি দিয়ে এখানে? তখন সাইফুল ভাই ইশারা ইঙ্গিত দিয়ে যেটা বুঝালেন এটার অর্থ ছিল, ভাই কোনো ইকুইপমেন্ট না, আমি ডুইবা চাইতেছি। আমি একটু এটা মাথায় পড়াতে চাই, একটু কেমন লাগে ভাবটাই বুঝতে পারলাম না, একটু দেখি। হ্যাঁ, ওকে, একটা জোরে হাততালি। ওকে, আপনি পড়াশোনা করেন কিসে একটু যদি বলতেন সবাইকে আগে। আমি নেভাল আর্কিটেকচারে পড়ছি বাংলাদেশ ম্যারিটাইম ইউনিভার্সিটিতে। বাহ! আমরা জাহাজ ডিজাইন করি। জাহাজ কি করেন? জাহাজ ডিজাইন করি। ডিজাইন করেন? বাহ! মানে এই হাসতে যারা আসে মানে লেভেলের শুরুতে তুষার খান। আমার যেটা মনে হচ্ছে যে আমাকে তো সবাই মদারু বানানো ছাড়ছে, একদিন টেস্ট করে দেখতে হবে জিনিসটাকে। আমি বলি দাঁড়াও, আজকের এপিসোড উইনার তুষার ভাই। বেস্ট জোক অফ দ্য ইয়ার। শৈলী, এই কথা আমি আগেও বলেছি যে আমরা যেই কজনের জন্য ওয়েট করি তাদের মধ্যে তুমি একজন। এবং আসার পরে তুমি তো পানির নিচে ছিলে না, তুমি ছিলে একেবারে উপরে আকাশে। অনেক ভালো ছিল শৈলী, অনেক ভালো ছিল। শৈলী ভালো ছিল, কিন্তু তুমি তো আরো বেটার পারফর্মার। আমি বিশ্বাস করি যে তোমার ক্যালিভার এর থেকে আরো অনেক বেশি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। শৈলীর পারফরমেন্স আমার বরাবরই ভালো লাগে, থ্যাংক ইউ। কারণ ওর উচ্চারণ এবং ওর একটা জিনিস খেয়াল করে দেখবে, ও যখন ডেলিভারি দেয় না এত ক্লিয়ার থাকে এবং কোনো শব্দ দুইবার উচ্চারণ করে না। ও প্রত্যেকটা পারফরমেন্স অনেক ক্লিয়ার। আজকের পারফরমেন্স অনেক সুন্দর ছিল, কিন্তু এমন এক জায়গায় এসে পড়েছে যে বাকিগুলো অনেক বেশি আপে চলে গেছে, কিন্তু পারফরমেন্স কিন্তু মোটেও খারাপ ছিল না, অনেক সুন্দর ছিল। ওকে, বেস্ট অফ লাক। পারফরমেন্স সুন্দর ছিল কিন্তু। থ্যাংক ইউ। ওকে ওকে। আচ্ছা, আমি সবাই যে বললো ওর কথা বলা একবারে ক্লিয়ার কাট। আমি একটু জানতে চাই যে মেয়েরা যেটা করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে ব্রেকআপ টেকআপ বলা বা এই সেই বলা, ওই রিলেশনের জায়গা ওইখানে কি ক্লিয়ার কাট কথাবার্তা হয় নাকি ওখানেও ঘুরিয়ে পেঁচিয়ে? কোনটা? ওখানে ক্লিয়ার কাট? ক্লিয়ার কাট যদি বলে ফেল মজাটা নষ্ট হয়ে যাবে। ও ওকে, মানে এখানে এসে জোকস বলে মজা দেয় আর ওখানে মজা নেয়। ওকে, আমি বলবো যে বিচারকরা অ্যাকুরেট কথা বলেছে যে ফাইজা হাসিন শৈলীর নামটা বলার ক্ষেত্রে একটা আলাদা পাওয়ার কাজ করে, আসছে দুর্দান্ত হবে। সেই মিনা এখনো চোখে লেগে আছে। সো এরকম আর কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু হতে পারে ইনশাআল্লাহ। আমরা অপেক্ষায় থাকলাম। শৈলীর জন্য জোরে হাততালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ। ওকে, এই এপিসোডে 5 জনের পারফরমেন্স শেষ, তাহলে কি বাকি থাকলো? কি একটা স্পেশাল পারফরমেন্স তো আছে, সেই সাথে আরো একটা স্পেশাল বিষয় কি এদের ফলাফল, তার চেয়েও স্পেশাল কি ওই যে আজকে একজন স্পেশাল মানুষের জন্মদিন, সেই জন্মদিন আমরা সেলিব্রেট করব। কিন্তু লাকি 7-এ সৌভাগ্য তার আজকে জন্মদিন যার। ওকে, আমাদের মেন্টরদের জন্য জোরে হাততালি হোক। হাততালি রাবার ব্যান্ডের সঙ্গে আমি আমার জন্য। আর বাংলাদেশের 3 জন গুণী অভিনেতা এবং অভিনেত্রী, তাদের জন্য জোরে হাততালি। কার জন্মদিন আজকে এবার বলা হোক? কার জন্মদিন? কার জন্মদিন? কার জন্মদিন বলবো? কার? ফারিয়া ফারিয়া
ফারিয়া ফারিয়া ফারিয়া ফারিয়া শবনম ফারিয়া 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 শবনম ফারিয়া তোমার জন্মদিন 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 আজ তোমার জন্মদিন 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 ফারিয়া 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 শবনম ফারিয়া আজ তোমার জন্মদিন 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 আজ তোমার জন্মদিন জন্মদিন জন্মদিন। ওকে, আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। শুভ জন্মদিন শবনম ফারিয়া। আচ্ছা, ওই গ্যালারি থেকে সবাই নাকি বলেছিল হ্যাপি বার্থডে টু ইউ, একবার বলবে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ফারিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। জন্মদিনে স্পেশাল কিভাবে আমরা স্পেশাল আজকে? আপনার অনেক জন্মদিন আপনি পালন করেছেন, আজকের মতো স্পেশাল কিনা বলেন? না, আজকে আসলে আমাদের যে পার্টিসিপেন্টরা ছিল ওরা সবাই এত ভালো পারফরমেন্স করেছে, এর থেকে তো খুশি কিছু হতে পারে না, কারণ ওদের এই জার্নিটার সাথে আমারও একটা জার্নি শুরু হয়েছে। সো ওরা যখন ভালো করে তখন আমার মনে হয় আমিও ভালো করছি। সো এর চেয়ে স্পেশাল কোনো গিফট হতে পারে না। ওকে, আজকে আপনার জন্মদিন এ কারণেই স্পেশাল কারণ আজকেই একমাত্র জন্মদিন যে জন্মদিনে কোনো কেক নেই, কোনো আয়োজন নেই। আমরা আমাদের ডিরেক্টরকে বলেছি এবং তিনি আমাদের এই কয়েক টাকা দিয়েছেন বেলুন ফুলিয়ে, বলে হ্যাঁ আজকে তোরা হাওয়া খাবি। প্রত্যেকে আমরা এই বেলুন ফাটিয়ে হাওয়া খাবো। আমাদের ডিরেক্টরের জন্য জোরে একটা হাততালি। কেন হাততালি? তিনি যে এসব কথা সহ্য করেন এজন্যই হাততালি। স্পেশাল একটা পারফরমেন্স রয়েছে এই বার্থডে উপলক্ষে। স্পেশাল পারফরমেন্স নিয়ে আসবে আমাদের স্পেশাল একজন হাসো সিজন 6-এর অন্যতম একজন আসছে। সেলিব্রেট হবে না? আমরা শুরুতে যে ডান্স করেছি হয়েছে কিছু? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, হতাশ হয়েছে। সেই জন্য আমরা স্পেশাল একজনকে নিয়ে এসেছি বার্থডে সেলিব্রেট করতে। স্পেশাল ডান্স, স্পেশাল পারফরমেন্স আসছে শাকির লিমন। I am a disco dancer, da da da. I am a disco dancer, da da da. I am a disco dancer, da da da. I am a disco dancer. আরে ওই তোরা গানসার, আইজ আমি ডান্সার। আমাকে জাহাঙ্গীর ভাই জীবনেও ডান্সার হইতে পারবে না। কেন? কেন? কারণ ডান্স করতে মুদ্রা লাগে, উনি যে লেভেলের কিপটা মুদ্রা খরচ করতে রাজি হবে না। আমি স্যার, আমার গুরু মাইকেল জ্যাকসন যদি কোনো বিয়ে বাড়িতে ডান্স করে কিভাবে করবে? কিভাবে? বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। আস্তে আস্তে, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। আমাকে ডান্সারের একটা অ্যাডভান্টেজ কি জানেন? কি? আমরা স্টেজে পড়ে গেলে ওইটারে মুদ্রা হিসাবে চালাইয়া দেই। আরে ওই তোরা গান স্যার, আইজ আমি ডান্সার। আমি স্যার একবার আমি একটা চায়ের দোকানে গেছিলাম চা খাইতে, ওরা আমার চার মধ্যে চিনি দেয় নাই। তখন আমি কি করলাম, এইভাবে এইভাবে একটু চিনি খাই, এইভাবে 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 স্টেপ দেওয়া শুরু করলাম। এই সময় আশেপাশের লোক ভয়ে পালানো শুরু করলো। আমি গেলাম, ভাই ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, আমি তো চায়ে চিনি মিশাইতাছি। সাধারণ ডান্স আর হাসর ডান্স দুটার মধ্যে পার্থক্য কি? সাধারণ ডান্সে শুধু ডান্স লাগে আর গান লাগে, আর হাসর ডান্সের মধ্যে ডান্স লাগে, গান লাগে, জোকস লাগে, সাথে মাল মশলা হিসেবে আমাকে জাহাঙ্গীর বাইরেও লাগে। রনি ভাই, বিয়ার পরে প্রত্যেকটা পুরুষই কিন্তু ডান্সার হয়ে যায়। যে মুদ্রা না জানে ও স্টেজে উঠে পারফর্ম করে আবার নামে যায়, আর যে মুদ্রা জানে ও স্টেজে উঠে বিভিন্ন স্টেজে ডান্স কইরা স্টেজ কাঁপায়। আরে ওই তোরা গান স্যার, আইজ আমি ডান্সার।
আমিন স্যার, আমি আমেরিকার গট ট্যালেন্টে গেছিলাম। ওখানে গিয়ে আমি এইভাবে 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 একটা পারফর্ম করছিলাম। ওরা আমার পারফর্ম থেকে কয়, ওয়াও হোয়াট এ ডান্স ম্যান, হোয়াট এ ডান্স। সেম ডান্সটা আমি আবার বাংলাদেশে করছি। বাংলাদেশের পাবলিক কি কয় জানেন? কি? হালার শরীরে আড্ডি নাই। আমি স্যার এরপর আমি গেছিলাম পাকিস্তানে। ওখানে গিয়ে আমি স্টেজে গিয়ে এইভাবে ডান্স শুরু করছি। 3-4টা লোক এসে আমার গায়ের উপরে এইভাবে এইভাবে টাকা ছিটিতেছে। আমার তো মেজাজ গরম হয়ে গেছে। আমি বললাম, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস ম্যান, আই এম নট এ ফকির ডান্সার। এই কথা শুনে পাশ থেকে লোকজন কয়, ভাই ভাই কিছু মনে কেন, উনি বুঝতে পারে নাই, বুঝতে পারে নাই। আমি বললাম, কি বুঝতে পারে নাই, কি বুঝতে পারে নাই? ওনারা বলেন টাকাগুলো এনে আমার পকেটে দিতে। আপু, আমার ডান্সার হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হয়েছে আমার গার্লফ্রেন্ডের, যে দেখতে আপনার মতো কিউট সুইট লাভলি ছিল। কিন্তু কি করার, আমার গার্লফ্রেন্ড আমারে বিয়ে করে নাই, কারণ আমি পেশায় একজন ডান্সার। সে গিয়ে বিয়ে করতে কারো জানেন? এক বড় লোক কোটিপতি 80 বছরের বুড়া বেটারে, জায়গা মতো গিয়া দিতে পারে না কোনো অ্যান্সার। আরে তোরা গান স্যার, আইজ আমি ড্যান্সার। এই আই এম এ ডিস্কো ডান্সার, ডা ডা ডা, বিড়ি খাইলে হয় ক্যান্সার, কাকা। আই এম এ ডিস্কো ডান্সার, ডা ডা ডা, বিড়ি খাইলে হয় ক্যান্সার, কাকা। আই এম এ ডিস্কো ডান্সার, আইলা বিড়ি খাইলে হয় ক্যান্সার, কাকা। আই এম এ ডিস্কো ডান্সার, ডা ডা ডা, বিড়ি খাইলে হয় ক্যান্সার, কাকা। আই এম এ ডিস্কো ডান্সার। আরে ওই টাকা লাগবে না। দুর্দান্ত। আরে কতদিন পর সেই সিজন 6 থেকে 7-এ কিন্তু ধার একটুকু কমেডি, ফাটাফাটি ডায়লগটা আমি ভাই নিশ্চয়ই মনে পড়ছে। এই তোরা গানসার, আজ আমি ডান্সার, আজ আমি ডান্সার। ওকে, পারফরমেন্স এরকম ধামাকা লাগে, সব কিছু আছে, ডান্স গান সব কিছু। শবনম ফারিয়া, আমাকে কেন সিজন 6-এ রাখা হয়নি? আমাদের এখানে অনেক পারফর্মাররা আসে, গেস্ট পারফর্মার, বাট আজকের যে গেস্ট সে যে পারফরমেন্স দিল, মানে ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং, মানে অন্য লেভেলের, সো গুড। আমি এখন আফসোস করছি যে কেন আমি লাস্ট সিজনে ছিলাম না। ওকে, তার মানে সবচেয়ে খুশি হয়েছে এটা দিয়ে জাহাঙ্গীর ভাই। ওকে, সেম টাকায় তাহলে সামনেবারও পেয়ে যাবো। ওকে, তুষার ভাই মনে পড়ছে নিশ্চয়ই? হ্যাঁ, ও তো ধার তো কমে নেই, প্রচুর প্রচুর পরিমাণে ধার বেড়েছে। কি এনার্জি, খুব ভালো ছিল রে, অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, খুব এনজয় করছে। বলে রাখি যে শাকিল লিমনের ইউটিউবে যে সকল ভিডিও আছে, যে যে এপিসোডে, ওখানে একটু কমেন্টসগুলো দেখবেন। অনেকে কমেন্টস করেছে যে শাকিল লিমনকে আমরা ফাইনালিস্ট হিসেবে দেখতে চাই, ফাইনালে দেখতে চাই, চ্যাম্পিয়ন দেখতে চাই। অনেক মানুষের শুভকামনা সেখানে অনেক কমেন্টসে আমি খুঁজে খুঁজে দেখেছি। সিজন 6-এ না দুইজন পারফর্মারের পারফরমেন্স এখনো মনে আছে। এক হচ্ছে ওর, আর আমাদের ওই যে সিলেটের পার্থ হঠাৎ করে। আর এই যে এই কথাটা, এই তোরা গানসার, আজ আমি ড্যান্সার, মানে একদম মাথায় রয়ে গেছে সেই জিনিসটা। ওকে, ওকে, এটা স্ট্যান্ড আপ কমেডি প্ল্যাটফর্ম, কিন্তু কমেডির অনেক রকম ধরন আছে এবং এই সারা দেশের মানুষ সব ধরন কিন্তু সবাই পছন্দ করে না। আমাদের যেমন বিভিন্ন ফুল পছন্দ, কারো গোলাপ, কারো রজনীগন্ধা, কারো কদম ফুল, কারো বেলি ফুল, তেমনি প্রত্যেকটা পারফরমেন্সের আলাদা আলাদা ধরন এদেশের আলাদা আলাদা মানুষ পছন্দ করে, ভালোবাসে। এবং এই আলাদা আলাদা ফুল দিয়েই আমাদের যে মালা, সেটার নামই মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। এবং এই 7-এ একটা অন্যতম পারফরমেন্স হয়ে থাকলো, একটা ফুল এসে যুক্ত হলো। শাকিল লিমন, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে ওই তোরা গান স্যার, আইজ আমি ডান্সার। আই এম এ ডিস্কো ডান্সার, ডা ডা ডা, বিড়ি খাইলে হয় ক্যান্সার, কাকা। আই এম এ ডিস্কো ডান্সার। ওকে, সবার হাতে বেলুন, সবাই কি হাওয়া খাবে নাকি মার্সেলের কোনো উপহার আজকে আছে? না, আজকে সত্যি কথা বলতে কি, আমরা তিনজনই ডিসিশন নিয়েছিলাম আজকে কাউকে এপিসোড উইনার করবো না, কারণ প্রত্যেকে বললাম তো যে সবাই 27-এর উপরে অলমোস্ট মার্কস পেয়েছে।
সবাই খুব ভালো পারফর্ম করেছে, সবার জন্য হাততালি। কিন্তু যেহেতু আজকে একটি বিশেষ দিন আমাদের, হ্যাঁ, সেই বিশেষ দিনের জন্যই আজকে একজনকে এপিসোড উইনার্স করব আমরা। না আবিদ, না তারেক, তাহলে কি আজকের উইনার হচ্ছে নীরব। আমাদের যার বার্থডে তাকে তো আমরা শুভেচ্ছা জানাবো নাকি? ওকে, আমরা সবাই একসাথে বলতে পারি হ্যাপি পয়দা দিবস। পাইলটের ভাষা বলতে হ্যাপি ল্যান্ডিং ডে। আর এইভাবে বললে কি হচ্ছে 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 না হচ্ছে না হচ্ছে না? তাহলে আয়োজন আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। ওকে, আমরা দান বাক্স ভেঙে টাকা নিয়ে এসেছি। জাহাঙ্গীর ভাইয়ের আশায় বসে থাকিনি, আমরা মাটির ব্যাগ ভেঙে টাকা নিয়ে আসছি। চলো সবাই কেক টেক যা আছে সব নিয়ে এসো। পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়, তাই অনাগত ক্ষণ সুন্দর উজ্জ্বল দিন কামনা। আজ জন্মদিন তোমার। শবনম ফারিয়ার জন্য সবাই আরো জোরে শুভ জন্মদিন। প্রিয় দর্শক, আমরা এখানে আনন্দ করছি, কিন্তু আনন্দের কমতি নেই যে আপনারা আমাদের সঙ্গে আছেন। এভাবে আপনারা সঙ্গে থাকুন। প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার রাত্রি 9:30টায় আমরা হাজির হব প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে হাসি আনন্দ দেবার জন্য। আজকের মতো বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন।